জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করল সরকার, প্রজ্ঞাপন জারি। শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের। বন্যায় নিশ্চিহ্ন 4 জেলার প্রত্যন্ত জনপদ, দুর্গম এলাকায় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে আজকে এই গেজেট প্রকাশ করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত 1 আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। নীতিগত অবস্থান নয়, রাজনৈতিক অপকৌশলের জন্যই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আজ সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে ওই সময় দেশ ত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে সংস্কারের পক্ষে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, তবে 16 মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্যানিক সৃষ্টি করা যাবে না, অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। জবাব দেন ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে প্রশ্নের। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি is on the runway, he has taken off. এটা আমি জানতাম না যে that she is leaving the country. তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত। এই ইস্যুস গুলো আছে। এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, 16 মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। অপতথ্য রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন সেনাপ্রধান। অনেক মিস ইনফরমেশন চলছে, যত সংবাদ তারা পায় আমার দেখা মতো 90-95% হচ্ছে এগুলো মিথ্যা। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এই কারণে মানুষের একটা ভুল ধারণার সৃষ্টি হয়, যেটা সমীচীন না। তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। শেখ হাসিনার আমলে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ইনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। মেনি ইস্যুস যেগুলো আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি টেক সাম টাইম। প্রমাণ না হলে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না।
দেখা যাক, এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে। আনসারের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন ওয়াকারুজ্জামান। ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। সার্বিক সংস্কারের উপরেও গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে। আমিও তাদের সাথে আছি, কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের। এমন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। ইনশাআল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামাল দিয়ে উঠবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার দুর্গতরা। দেখা দিয়েছে খাবার পানি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও ওষুধের সংকট। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ধরে দেশের 11 জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা। উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকুলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভুয়া ও সোনাগাজী উপজেলা। এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ওঠেন 1.5 লাখ মানুষ। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে। কুমিল্লার বুড়িচংয়ের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন এলাকা। দুর্গতদের ত্রাণ সহায়তা দিয়ে কাজ করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের নৈতিক দায়িত্বটা এখানে আছে। আমরা পুনর্বাসনের জন্য আমরা ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে এবং বিশেষ করে আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনর্সংস্কার করা যায়। সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের খাবার পেয়েছি, তবে তার মধ্যে চিড়ামুড়ির সংখ্যা অনেক বেশি, চিড়ামুড়ি গুড়ের সংখ্যাটা অনেক বেশি, শিশু খাদ্য আছে এবং স্যানিটারি কিটও, হাইজিন কিটও আছে। উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। এর মধ্যে জেলা শহর মাইজদি সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ। আমরা 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে একটা লাফানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব ডুবি শেষ। এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার, ঘাসিয়ার চর, ঢালচর, নিঝুম দ্বীপ সহ প্রায় সবগুলো চর হাঁটু পানিতে তলিয়ে গেছে। জেলার 1169টি আশ্রয়কেন্দ্রে উঠেছে। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও। প্লাবিত হয়েছে 5 উপজেলার 60টি গ্রাম। পানি উঠেছে পৌরসভার বেশিরভাগ এলাকায়। পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার বানভাসীরা। আমরা গরু ছাগল নিয়ে বাড়ি আসি, আমরা খাওয়া দাওয়া বার করি আনতে পারি নাই, গরুর খাদ্যও বার করি আনতে পারি না, আমাদের খাদ্যও বার করতে পারি নাই। আমরা কিছু খাইতেও পারি না, কিন্তু বাড়িতে আমাকে রান্না বাড়া সব বন্ধ, আমাকে চুলা টুলা সবাই পানি দিয়ে গেছে। এদিকে মৌলভীবাজারে বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে কমলগঞ্জ, কুলাউড়া, ঝুরি উপজেলায় এখনও পানিবন্দী অনেক মানুষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে চট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। তবে এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করেছে দুর্গত এলাকার মানুষ। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 70 ঊর্ধ্ব বৃদ্ধা ফিরোজা খাতুন বন্যায় সর্বস্ব হারিয়ে এখন প্রায় নিঃস্ব। এখন রাস্তার পাশে অপেক্ষা ত্রাণের আশায়। শুধু ফিরোজা খাতুন নন, অসংখ্য মানুষের দিন কাটছে ত্রাণের আশায়। মিরসরাই, হাটাজারি, ফটিকছড়ির বিভিন্ন এলাকায় এলাকায় দেখা গেছে এমনই দৃশ্য। গলা গলায় পানি হয়ে আছে, এখান থেকে আমরা থাকতে না পারিয়ে বাইরে গেলাম। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যার পানি নামতে শুরু করলেও এখনো বিপদ কমেনি। অনেকটা মানবতার জীবন যাপন করছে বানবাসী এসব মানুষ। এখন অনাহারে দুপুর রান্না করি নাই, দিলে খাচ্ছে না দিলে খাচ্ছে না। কুড়ো মরে গেছে, গরু ছেড়ে দিয়েছে ওখানে, আমাদের কিচ্ছু নেই।
বন্যার পানি নামার সাথে সাথে বিভিন্ন এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে। 7 দিনের ধরে বহুত পানি হাজির হস্ত আছে, খানা দানার হস্ত আছে, লাকড়ি টাকড়ি সব চলে গেছে, খাবার পানির বেশি অভাব। স্থানীয় প্রশাসন বলছে বন্যায় চট্টগ্রামে প্রায় 4 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কক্সবাজারের পানি নেমে গেছে বা নামতে শুরু করেছে। এখন ওইখানকার অবস্থা তুলনামূলকভাবে ভালো। দুর্গত এলাকায় সমন্বিত ত্রাণ তৎপরতার পাশাপাশি বিধ্বস্ত বাড়িঘর মেরামত এবং রাস্তাঘাট নির্মাণে সরকারি উদ্যোগ চান বানবাসীরা। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দেশের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 27 কিলোমিটার দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা। আমন্ত্রণ আবারও 21 দেশের সংবাদে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 27 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায় সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। যানবাহনের বেশি চাপ থাকায় অল্প সময়ের ভেতর প্রায় 27 কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে। গাজীপুরে 25 দফা দাবিতে বিক্ষোভ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা। অন্যদিকে চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে শফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা 25 দফা দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে আন্দোলনকারীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সাথে আলোচনা করেন শ্রমিকরা। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা দ্রুত পুনর্বহালের দাবি জানান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে শিশুসহ 3 জনের মৃত্যুর ঘটনায় 270 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালতে মামলাটি করেন উত্তর জেলা যুবদলের দফতর সম্পাদক নাজিম উদ্দিন। এতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, মহিবুল হাসান নওফেল, আজমর নাসির উদ্দিন, এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা নদভী, শ্যামল দত্ত সহ 270 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 150 জনকে। 2017 সালে রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ডেভেলপার কোম্পানি পাহাড় কেটে মাটি বিক্রির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে শিশু আকিব সহ আরও 2 জনের মৃত্যু হয়। গাইবান্ধার পলাশবাড়িতে বাস ও অটো ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। সকালে ঢাকা থেকে গাইবান্ধাগামী জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢোলভাঙার মাঝিপাড়া এলাকায় এলে অটো ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় 2 জন নিহত হয়। দুর্ঘটনায় খবর পেয়ে এলাকার মানুষ বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করল সরকার, প্রজ্ঞাপন জারি। শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের। বন্যায় নিশ্চিহ্ন 4 জেলার প্রত্যন্ত জনপদ, দুর্গম এলাকায় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com
facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।